রুদ্ধর কপাল চাপড়াতে ইচ্ছে হলো। এমন ভয় পেলে সে নিজের কাজ কিভাবে করবে? তবুও একটা দিনেরই তো ব্যাপার। বউয়ের কথা ভেবে না হয় থেকেই যাক বাড়িতে। পুলিশ দেখে বোধ হয় একটু বেশিই ঘাবড়ে গেছে মেয়েটা। তাও ভালো, কোনো গন্ডগোল করেনি। বউকে ভরসা দিয়ে সে মেনে নিল বাড়িতে থাকতে। আগে তো বউ, তারপর বাকি কাজ। ঈশানী একবার ভাবলো রান্না করবে না, তবুও রান্না চড়ালো। লোকটার কষ্ট হয়ে যায় এই ভেবে। মাঝে আরেকদিন রান্না করেছিল, সেদিন আর জিজ্ঞেস করেনি রান্না কেমন হয়েছে। লোকটা নিজের থেকেই বলেছিল সুন্দর হয়েছে। সত্য নাকি মিথ্যা তা কে জানে, তবুও ভালো লেগেছিল তার। ভাবতেই এখনো মুখের কোণেই হাসি ফুটে মেয়েটার। রান্না শেষ করে সব সাজিয়ে রেখে রুমে ফিরে এলো। ফ্রেশ হয়ে ভার্সিটির জন্য তৈরি হয়ে তারপর বের হলো। খেয়ে একেবারে ভার্সিটি চলে যাবে এই উদ্দেশ্যে। সময় বোধ হয় এখন 9টা, কিন্তু স্বামী নামক লোকটার এখনো কোনো পাত্তা নেই। রুমের পানে তাকিয়ে দেখলো দরজাটা এখনো ভিড়িয়ে রাখা। ঘুম থেকে জাগেনি নাকি? কৌতূহল হয়ে এগিয়ে গেল। রুমের দরজাটা ঠেলে ভেতরে উকি দিতেই দেখলো লোকটা উপুর হয়ে মাথার নিচে বালিশটা 2 হাতে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে, এখনো নাক ডেকে। ঈশানী অবাক হলো। লোকটা সেই 11:30 নাগাদ বাড়ি ফিরে এসেছিল। তারপর একসাথে খেয়ে যার যার রুমে ঘুমিয়েছিল। এখনও এভাবে ঘুমাচ্ছে কেন? মনে হচ্ছে রাতভর জেগেছিল। কোথাও শরীর খারাপ হয়নি তো? না হলে তো এই বেলায় কখনো এমন করে ঘুমিয়ে থাকে না। দৌড়ে গেল স্বামীর নিকট। মাথার কাছে ঝুঁকে লোকটার পিঠে হাত রাখলো। চিন্তিত হয়ে ডেকে উঠল, এই যে শুনছেন, ও নাসিম ভাই, শুনছেন? উঠুন না। কি হয়েছে আপনার? শরীর খারাপ? শুনছেন? উঠুন আগে। নাসিম ঘুমের মাঝেই হালকা নড়ে চড়ে উঠল। নিজের একটা হাত বাড়িয়ে পিঠ থেকে ঈশানীর একটা খপ করে টেনে নিয়ে নিচের বুকে স্থান দিয়ে জড়িয়ে শুয়ে রইল। হাতে টান লাগায় ঈশানীও ঝুঁকে বসে পড়ল নিচে, ছেলেটার মাথার কাছে। এমন কাছে মেয়েটা যেন বুকটা ধুকপুক করে উঠল। ভুল করেও লোকটার সান্নিধ্য চাওয়া হয় না, না তো লোকটা নিচ থেকে তাকে কাছে টেনে নেয় কখনো। কিন্তু এবেলায় ঘুমের মাঝে হালকা ভালো লাগায় ছেয়ে গেল মন। তবে সুপ্ত ইচ্ছেও জাগলো, লোকটা সজ্ঞানে তাকে কবে এভাবে কাছে টেনে নিবে। ঈশানী পুনরায় ডেকে উঠল, তবে স্বরটা যেন বরফের চেয়েও শীতল শোনালো। নাসিম ভাই, শরীর খারাপ লাগছে আপনার? নাহলে এখনও ঘুমাচ্ছেন কেন? উঠুন তো, দেখুন কত বেলা হয়েছে। নাসিম এবারেও উঠল না, ঘুম জড়ানো কণ্ঠে বলে উঠল, সারাক্ষণ এত ভাই ভাই করো কেন মেয়ে? স্বামীকে ভাই ডাকতে নেই জানো না? আমায় না ডেকে আসো, তুমিও ঘুমাও। ঈশানীর গলা শুকিয়ে এলো ঘুম জড়ানো কণ্ঠের তুমি ডাক শুনে। মুখে হাসি ফুটল। লোকটাকে ঘুমের মাঝে এমন করতে দেখে জেগে থাকলে নিশ্চয়ই এমন মিষ্টি অভিযোগ করতো না। হঠাৎ মাথায় দুষ্টুমি বুদ্ধি চাপতেই ঝুঁকে ছেলেটার কানের সাথে নিজের মুখ লাগিয়ে হঠাৎ করেই জোরে চিৎকার করে উঠল। কানে তীক্ষ্ণ শব্দ প্রবেশ করতেই নাসিমের ঘুম ভেঙে গেল। ঘুম ভাঙায় বোধহয় বিরক্ত হলো, কিন্তু যখনই কাছাকাছি বউয়ের মুখখানা নজরে পড়ল তখনই সব বিরক্তি দূরে পালালো। হাতখানা নিজের হাতের মুঠোয় দেখে খুশি হয়ে আনমনে বলে উঠল, এমন করে তো সবসময় কাছে থাকতে পারেন। এত পাশানি কেন আপনি ঈশানী? অভিযোগ শুনে বুকটা কেঁপে উঠল। তবে ছেলেটাকে জাগতে দেখে নিজের রূপ বদলে নিল ঈশানী। নিজে হাতটা ফট করে ছাড়িয়ে নিয়ে আলতো অভিমান নিয়ে আওড়ালো, কেউ কখনো কাছে ডাকেই না, তাই। নাসিম চিত হয়ে মাথার নিচে দুহাত দিয়ে শুয়ে নজর জারি রাখলো বউয়ের মুখপানে। ঈশানী এত সব পাত্তা দিল না, শক্ত কণ্ঠে শুধিয়ে উঠল, তা এখনো এভাবে ঘুমাচ্ছেন কেন? উঠছেন না কেন? শরীর খারাপ? না, অনেক রাতে ফিরেছিলাম তাই। কথার পিঠে বলতে গিয়েও থেমে গেল নাসিম। মেয়েটা তো জানে না সে রাতে আবার বেরিয়েছিল। আবার জিজ্ঞেস করবে না তো কোথায় গিয়েছিল সে। তার ভাব মাঝেই ঈশানী ভ্রুকুচকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকালো। ঝাঁঝালো স্বরে শুধিয়ে উঠল, এই কি বলতে চাইছিলেন আপনি? অনেক দ্রুতই তো ফিরে এসেছিলেন। তাহলে কি আবার বেরিয়েছিলেন? কোথায় গিয়েছিলেন আপনি আবার? আমি জানি না কেন। সত্যি বলুন, বলছি। প্রশ্নের জাতাকলে পড়ে যেন নাসিমের উষ্টা খাওয়ার উপক্রম হলো। কি জবাব দিবে এখন? বলে দিবে ভাবিকে নিয়ে গিয়েছিলাম তার স্বামীর সত্যটা দেখাতে। দীর্ঘশ্বাস ফেলে উঠে বসলো বিছানা থেকে। নেমে এগিয়ে যেতে নিল ওয়াশরুমের দিকে। জবাব না পেয়ে ঈশানী রেগে পিছন থেকে উচ্চ আওয়াজে জিজ্ঞেস করে উঠল, কি হলো?
জবাব দিচ্ছেন না কেন? কোথায় গিয়েছিলেন আমাকে একা রেখে? বউকে এত অনুসন্ধিৎসা হতে দেখে হাসি পেল নাসিমের। সত্যি জানলে তো এই মেয়ে অজ্ঞান হয়ে পড়তো। তবে এমন সত্য কারো না জানাই ভালো। তবে বউকে আরো খানিকটা রাগাতে ইচ্ছে হলো। এই যে অভিমান ভেঙে কাছে আসে না, তবে অন্য স্ত্রীদের মতো স্বামীর দিকে সর্বদা খেয়াল রাখে। না বলে যাওয়ায় এখন জবাবও চাইছে। তার কেমন সংসার সংসার ফিল হচ্ছে। এমনিতেই আজকাল বাড়ি ফিরলেই মনে হয় এই তো তার কেউ আছে যে তার অপেক্ষায় থাকে। নাসিম মেয়েটাকে রাগাতেই হঠাৎ বলে উঠল, বউ কাছে ডাকে না, তাই গিয়েছিলাম অন্য মেয়ে খুঁজতে। আর একটা বিয়ে শাদী করা যায় কিনা দেখি। তবে এই কাজে আপনার ভাইও কিন্তু সাথে ছিল। বলেই ওয়াশরুমে ঢুকে দরজা আটকে দিল। সে বিপরীত পাশে থেকে মিটিমিটি করে হাসলেও ঈশানী রাগে দিশেহারা হলো। ভাইয়ের কথা শুনে বুঝলো লোকটা ভাইয়ের সাথে কোনো কাজে বেরিয়েছিল। তাই বলে বিয়ের কথা বলবে, সাহস হয় কি করে? আবার বিয়ের কথা মুখে আনে। হোক তা মজা করে, আজ এই লোককে সে দেখে নিবে ভেবে ওয়াশরুমের পানে একটা বড় কড়া দৃষ্টি নিক্ষেপ করে রেগে রুম থেকে হনহন করে বেরিয়ে গেল। আজ এ লোককে যদি নাকে দড়ি দিয়ে না ঘুরিয়েছে তো তার নামও ঈশানী না। রেডি হয়ে থাকার কারণে কলেজ ব্যাগটা আর ফোনটা নিয়েই ফ্ল্যাট থেকে বেরিয়ে চলে গেল। কষ্ট করে রান্না করেও কিচ্ছুটি মুখে তুলল না। নাসিম সময় নিয়ে গোসল সেরে একেবারে বের হলো। তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে এলো। ভেবেছিল বউ রাগ করে নিজের রুমে থম মেরে বসে থাকবে, কিন্তু হলো তার উল্টো। নিজের রুম থেকে বেরিয়ে বউয়ের রুমে গেল বউকে ডাকতে, কিন্তু বউয়ের ছায়াও খুঁজে পেল না। রুমের ব্যালকনি, বাথরুম, কিচেন কোথাও খুঁজতে বাদ দিল না। চিন্তিত হলো কোথায় গেল মেয়েটা। এর মাঝেই ফোনে টুংটাং শব্দ হলো। কিছু গুরুত্বপূর্ণ ভেবে অনিচ্ছা সত্ত্বেও ফোন হাতে নিয়ে চেক করলো। তখনই চোখের সামনে ভেসে উঠল গোটা গোটা অক্ষরে লেখা কয়েকটি শব্দের মেলবন্ধন। আমিও যাচ্ছি ভাইয়ার কাছে ডিভোর্স পেপার রেডি করতে। তাছাড়া আমাকেও তো নতুন ছেলে খুঁজতে হবে বিয়ের জন্য। নিমন্ত্রণ পেলে বিয়েতে চলে আসবেন, কেমন? বাই। হতাশ নাসিম একটু মজা করাও জন্যেই পেতনিকে সাধে বলে, এইবার এই মেয়েকে মানাতে তার না আবার জান যায়। দীর্ঘশ্বাস ফেলল একটা ছেলেটা। খোঁজ তো পেয়েছে অন্তত, রাগ পরে দেখে নিবে। আপাতত খেয়ে শরীরে এনার্জি বাড়াক, না হলে দেখা যাবে কথা বলার জন্য এনার্জি খুঁজে পেল না। আবার এই রান্না করা খাবার না খেলে উল্টে আরও রাগ হলো। তখন আরেক বিপদ। এই বউ মানেই বিপদ, সব কিছুতেই দোষ। রাত 10টা বাজতেই আজ মেঘমহলে হাজির হলো নাসিম। সকালে বউয়ের খোঁজে ভার্সিটি পর্যন্ত গিয়েছিল, কিন্তু কোনো খোঁজ মেলেনি। পরবর্তীতে রায়ার কাছে কল করেছে, জেনেছে মেয়েটা মেঘমহলে এসেছে। খবর পেয়ে আজ ছুটে আসেনি কাজ ফেলে। এমনিতেই তো সারাক্ষণ এটা সেটা নিয়ে রাখতেই থাকে, তাই একেবারে রাতে ফিরতেই না হয় বোঝানোর চেষ্টা করবে। সেই ভেবেই রাতে কাজ শেষ হতেই মেঘমহলে ছুটে আসা। সদর দরজা পেরিয়ে ভেতরে প্রবেশ করতেই সম্মুখীন হলো নিজ শাশুড়ির। নাসিম ভদ্রতা দেখিয়ে সালাম দিল, তবে রুহানি বেগম জামাইকে দেখতেই সেখান থেকে চুপচাপ চলে গেলেন। মেয়ের বিয়ে হয়েছে যবে থেকে একবারও মেয়ের সাথে কথা বলেননি। মেয়ে জামাই তো দূর, তারা এ বাড়িতে আসলেই সর্বদা এড়িয়ে চলেন তিনি। চুপচাপ একাকী থাকেন। তিনি এখনো মেনে নিতে পারেননি মেয়ের বিয়ে। শুরুতে ঈশানী কথা বলার চেষ্টা করেছিল, কিন্তু মায়ের ভাবগতিক বুঝে মেয়েটাও হার মেনে কথা বলা ছেড়েছে। বাড়ির কেউ আর জোর করেনি মা মেয়েকে। সময় হলে হয়তো সব ঠিক হয়ে যাবে। শাশুড়িকে নির্লিপ্তভাবে চলে যেতে দেখে নাসিম দীর্ঘশ্বাস ফেলল। কে জানে কখনো জামাই আদর কপালে আছে কিনা তার। এখনো পর্যন্ত তো বউয়ের আদরই জুটল না তার। ভেবেই শুকনো মুখে সিঁড়ির দিকে হাঁটা দিল। তখনই ডাইনিং থেকে রুদ্ধের ডাক ভেসে এলো। আগে খাবার খেয়েছে, সবাই এখানে। সিঁড়ির কাছে থেকে উকি মেরে ডাইনিং দেখার চেষ্টা করলো। সময় ব্যয় না করে সেখানে চলে গেল। সবাই উপস্থিত আছে। নিজের বউটাকেও নজরে পড়ল। তার আগমন বুঝতেই মাথা নিচু করে চুপচাপ খেতে ব্যস্ত। নিজেও চুপচাপ বসে পড়ল খেতে। অদ্রিজাই এগিয়ে খাবার বেড়ে দিল দেবরকে। সময় পেরিয়ে সবার খাওয়া শেষ হতেই একে একে সবাই ডাইনিং ছেড়ে যার যার রুমে যেতে শুরু করলো। ঈশানী নিজের রুমের দিকে অগ্রসর হতেই নাসিম ও বউয়ের পিছু গেল। ঈশানী রুমে ফিরে স্বামীর উপস্থিতি বুঝেও এমন ভাব করলো যেন এখানে আর কেউই নেই। চুপচাপ বিছানায় বসে পড়ল। নাসিম হতাশ হয়ে বিছানার কাছাকাছি এগিয়ে গেল। গলা খাকারি দিয়ে আমতা আমতা করে শুধালো, বাড়ি ফিরবেন না ঈশানী? রাত হয়েছে অনেক, চলুন যাই। এটাই আমার বাড়ি, আর কোনো বাড়ি নেই আমার।
কথার পৃষ্ঠে ছোট একটা ঘাড়তারা জবাব শুনে নাসিম যেন ভড়কে গেল। এই মেয়ে এখন আবার কোন নাটক শুরু করে কি জানে। বউকে মানাতে বলে উঠল, এখন যেতে চাচ্ছেন না বুঝি, কিন্তু গেলে ভালো হতো আর কি। চলুন যাই। ঈশানী বিছানায় সুন্দর করে বসলো, তারপর টান টান পেয়ে শুয়ে চোখ বুঝে নিয়ে নির্লিপ্ত স্বরে বলে উঠল, যে লোক দ্বিতীয় বিয়ে করে বউ ঘরে আনতে চায় সেই ঘরে আমি যাই না। মেয়েটা ঠিক সেই কথা টেনে আনছে। কেন, একটু ভুলে গেলে কি হতো? সে তো একটু রাগানোর জন্য মজা করেছিল, তাই বলে মামা বাড়ি এসে ঘাপটি মেরে থাকতে হবে বুঝি? হার মেনে বলে উঠল, এই জন্য রেগে আছেন বুঝি? আচ্ছা সরি, তখন মজা করে বলেছিলাম। আর কখনো এসব মুখেও আনবো না। এখন চলুন। ঈশানী ভেবেছিল লোকটা সে চলে আসার পরেই খোঁজ চালাবে, না পেয়ে দৌড়ে ছুটে আসবে, কিন্তু এমন কিছুই করতে না দেখে যেন রাগ আরও বেশি হয়েছিল। কিন্তু স্বামীকে এখন সরি বলতে দেখে মজা পেল। কাত হয়ে উল্টো দিকে ফিরে ভাবলেই শিন আওড়ালো, ইটস ওকে, আজ আমার মুড নেই যাওয়ার। যখন ইচ্ছে হবে চলে যাব। তাই বললেই হয় যে আজ যেতে চায় না, অথচ এতগুলো কারণ দেখিয়ে তাকে ভয় পাইয়ে দিতে চায় পেতনি বউটা। থাকুক এখানে। ক্লান্ত শরীরে আর তেল মারার ইচ্ছে হলো না। দীর্ঘশ্বাস ফেলেই ছোট্ট করে আওড়ালো, আচ্ছা থাকুন তাহলে, কাল এসে না হয় নিয়ে যাব। বলে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে স্বামীকে যেতে দেখে ঈশানী থম মেরে উঠে বসলো। দরজার পানেই তাকিয়ে রইল রাগত্ব দৃষ্টিতে। লোকটা এত সহজে কেন সব কিছু মেনে নেয়? কেন কখনো একটু জোর করে বলে না, ঈশানী এখনই তোমাকে আমার সাথে যেতে হবে, আমার সাথে একই রুমে থাকতে হবে? ভালোবাসা জোর করে আদায় করে নিতে পারে না একটু? এভাবে থাকলে কিভাবে হবে? তার অপেক্ষা কি আদৌ শেষ হবে? এই ছেলে আসবে ভালোবাসার দাবি নিয়ে, কে জানে। মেয়েটা মুখ ফুলিয়ে সেভাবেই বসে রইল। নাসিম দরজা পেরিয়ে সিঁড়ি পর্যন্ত আসতেই দেখা পেল রোনাকের। নাসিমকে দেখতেই রোনাক ভ্রু কুঁচকে শুধালো। চলে যাচ্ছিস? হুম। নাসিমের ছোট্ট জবাব পেয়ে রোনাক শান্ত স্বরে বলে উঠল, তোর রুম এখনো তোরই আছে, এত রাতে ফিরে যেতে হবে কেন? আমার বোন জায়গা না দিলেও নিজের রুমে তো থাকতেই পারিস। নিশ্চয়ই ক্লান্ত, থেকে যা। বুঝলো না মেজো ভাই তাকে নিয়ে মজা করলো নাকি। তবে ভেবে দেখলো এভাবে থাকাই ভালো। এই রাতে ড্রাইভ করে যেতেই আলসেমি লাগছে, তার থেকে বরং রাতটা এখানেই কাটিয়ে দিক ভেবে রোনাককে গুড নাইট বলেই ছাদে নিচের রুমের দিকে অগ্রসর হলো। রোনাকের ভ্রু কুঁচকে এলো, থাকবি থাক, এখনই গুড নাইট বলে চলে যেতে হবে কেন? হয়তো সত্যি অনেক ক্লান্ত ছেলেটা, এখনই ঘুমিয়ে পড়বে, তাই বেশি না ভেবে নিজের রুমের দিকে অগ্রসর হলো। সোফায় বসে ল্যাপটপে অফিসের কাজ করতে ব্যস্ত রোনাক। ডিনার সেরে এসে এই যে বসেছে আর ওঠার নাম নেই। প্রিয়তাও অনেকটা সময় পড়েছিল, তারপর উঠে গিয়ে এখন বিছানায় বসে ফোন দেখতে ব্যস্ত। রোনাক কাজ শেষ হতেই উঠে ল্যাপটপটা নিচের জায়গা মতো রেখে দিল। আজ অফিসে একটু প্রেশার বেশিই ছিল, বাড়িতে আসতেও লেট হয়েছিল, আবার এখন কাজও করতে হলো। ফলস্বরূপ মাথাটা একটু ধরেছে। তাকিয়ে বউকে জেগে থাকতে দেখে বিছানার দিকে এগিয়ে গিয়ে অনুনয় করে বলে উঠল, একটা কফি করে খাওয়াবে প্রিয়? প্রিয়তা ফোন থেকে হালকা চোখ তুলেই স্বামীর পানে তাকালো। পুনরায় ফোনে চোখ নিবিষ্ট করে তেরা স্বরে জবাব দিল, যাদের সাথে কথা বলি না তাদের জন্য কফিও বানাই না আমি। রোনাক পাত্তা দিল না বউয়ের কথা। মেয়েটা তবে থেকে তার ওপর রেগে আছে। যবে থেকে সে রেস্টুরেন্টে তার ভাবিকে একটু কষ্ট দিয়েছিল ভাইয়ের কথা বলে। এতে ভাবি আর ভাইয়ের মাঝে ঝামেলা না হলেও তাদের মাঝে ঠিকই হয়েছে। এই মেয়ের একটাই কথা, যারা অন্যের সংসারে ঝামেলা সৃষ্টি করে তার নিজের সংসারেও বেশি করে ঝামেলা করে থাকে। সেই জন্যই তবে থেকে তার সাথে ঠিক করে কথাই বলে না। রোনাক বুঝে পায় না সে কোন পাগলের পাল্লায় পড়েছে। বিছানায় গিয়ে বউয়ের হাত থেকে ফোনটা কেড়ে নিয়ে হতাশ স্বরে বলে উঠল, তুমি গিয়ে দেখো, তোমার বান্ধবী এখন আমার ভাইয়ের সাথে প্রেম লীলা করতে ব্যস্ত। আর তোমাকে দেখো প্রিয়, আজাইরা কারণ নিয়ে তুমি এখনো আমার সাথে কথা বলছো না। এটা কি ঠিক বেবি? হাত থেকে ফোন কেড়ে নেওয়ায় প্রিয়তা কড়া চাহনি নিক্ষেপ করলো। রেগে আওড়ালো, এত কিছু দেখতে চাই না, আগে ফোন দিন। আপনি সেদিন আজের কথা বলে ওর মনে কষ্ট দিয়েছেন, এটা আমার কাছে অনেক বড় কারণ। সাহস হয় কি করে ভুলভাল কথা বলে দুজনের মধ্যে ঝামেলা সৃষ্টি করতে চাওয়ার? আরে বাবা, আমি তো শুধু মজা করেছিলাম। আরো ভালো হলো না বলো, সেদিন দুজন একসাথে একাকী সময় কাটাতে পেরেছিলাম এর জন্য?
প্রিয়তা এত কথা মানতেই চাইল না। লোকটা একটা ফালতু, কি করে পারলো সেদিন তার বান্ধবীর মনে সন্দেহ ঢুকাতে, আবার নিজেই ভাবিকে উস্কে দিয়ে রেখে এসেছিল অন্য বাড়িতে। সে ঠিক দেখেছিল দুলা ভাইয়ের ছটফটানো, এই লোকও তেমন করে ছটফট করুক, তারপর ক্ষমা করবে ভেবে পুনরায় রাগত্ব স্বরে আওড়ালো, এত কিছু বোঝার ইচ্ছে নেই, আমার ফোন দিন তো। রোনাক হার মেনে দিয়ে দিল ফোনটা। বউ তার কথা কথায় ছ্যাঁত করে, যখন ইচ্ছে হবে তখনই এই মেয়ের মন বলবে, তার আগে নয়, এটা ভালো করেই জানা। তার চেয়ে বরং এভাবেই থাকুক, তার আগে কফি খাওয়া প্রয়োজন মাথা ব্যথা নির্মূলের জন্য। তাই বউকে না জ্বালিয়ে নিজেই রুম থেকে বেরিয়ে এলো। সিঁড়ি পর্যন্ত আসতেই হঠাৎ মনে পড়ল নাসিম এ বাড়িতেই আজ আছে। মনে পড়তে কিছু একটা ভেবে এগিয়ে গেল একটা রুমে, প্রয়োজনীয় জিনিস সাথে নিয়ে উঠে গেল ছাদে, গিয়ে প্রবেশ করলো নাসিমের রুমে। ছেলেটা ততক্ষণে শুয়ে পড়েছে। রোনাক চুপচাপ গিয়ে বসলো নাসিমের মাথার কাছে। ভাইকে জ্বালাতে ছেলেটার নাকের ডগায় আলতো করে সুড়সুড়ি দিল। ফলস্বরূপ নাকের মাথায় চুলকাতেই নাসিম বিরক্ত হয়ে উঠে বসলো। সম্মুখে রোনাককে দেখে সেই বিরক্তি যেন আরো দ্বিগুণ বেড়ে গেল। নাসিমকে তাকাতে দেখে রোনাক বোকা হাসলো, মুখে আওড়ালো, তোর একাকিত্বে সঙ্গ দিতে এলাম, ভালো করছি না বল? আমি বুঝি তো আমার বোনটা তোকে রুমে জায়গা দেয় না, তাতে তোর কত দুঃখ। নাসিম মুখ ঝটকা মারল ভাইয়ের কথা শুনে, বিরক্ত কণ্ঠে আওড়ালো, আমাকে কটাক্ষ করতে এসেছো নাকি নিজের দুঃখ শেয়ার করতে এসেছো? চাপা কম মারো। নিশ্চয় ভাবের কাছে গুঁতে খেয়ে এসেছো, তাই আমি বেশি বুঝি। ছোট ভাইকে এমন করে বলতে দেখে মুখটা ছোট হয়ে এলো রোনাকের। ভোঁতা মুখে হাতের জিনিসগুলো দেখিয়ে আওড়ালো, কারণ যাই হোক, দুজনই তো একই ঘাটের মাঝি, আড্ডা দিতে তো আর সমস্যা নেই। তাই কাহিনী না করে দ্রুত চল। ভাইয়ের হাতে ওয়াইনের বোতল দেখে আর না করলো না নাসিম। লাফিয়ে নিচে নেমে আগে আগে বেরিয়ে গেল রুম থেকে। রোনাকও পিছু গিয়ে দুই ভাই ছাদে জড়ো হয়ে বসলো। বেশ ঠান্ডা বাতাস বইছে বাহিরে। ছাদে যাওয়ায় তা বেশি করে অনুভূত হচ্ছে। একটু ছোঁয়া লাগতেই যেন শরীর মন শান্ত হয়ে আসছে। নাসিম চোখ বুজে হাওয়াটুকু গায়ে মেখে নেওয়ার চেষ্টা করলো। ততক্ষণে রোনাকের আলাদা আলাদা প্যাক বানানো শেষ। ভাইয়ের নিকট একটা বাড়িয়ে দিতেই নাসিম হাত বাড়িয়ে নিয়ে তা গিলে নিল। নাসিম দূর আকাশের পানে তাকিয়ে আস্তে করে শুধিয়ে উঠল, তোমার বোনটা এত নিষ্ঠুর কেন বলো তো? বুঝো তার একটু মন গলে না, মায়া হয় না এই অধমের প্রতি? শুধু আমার বোন নয়, সব মেয়েই এমন, এদের তেল মারতে মারতে জীবন শেষ। অত্যন্ত দুঃখের সাথে বলে উঠল যেন কথাটা রোনাক। নাসিম বুঝে হাসল, সামান্য ভুল করে বলল, ভুল বললে তুমি। সব মেয়ে না, একজন আছে ভিন্ন। রোনাক বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকালো ভাইয়ের পানে। নাসিম নিজেই জবাব দিল, আরে ভাবির কথা বলছি। তুমি দেখেছো ভাইয়ার ভাগ্যটা কি? সব থেকে রাগী কে? ভাইয়া। বউকে শাসনে কে বেশি রাখে? ভাইয়া। বউকে ধমক দিয়ে চুপ করে রাখে কে? ভাইয়া। কিন্তু ভাবিকে দেখো, স্বামীকে খুন করতে দেখেও সে স্বামীর বুকে চিপকে থাকে। একেই বলে ভাগ্য। রোনাক দুঃখ প্রকাশ করে বলে উঠল, এটা কিন্তু একেবারে ঠিক, ভাবি একেবারে আলাদা। আমি তো শুনেই হয়রান, ভাইয়া কিভাবে ম্যানেজ করলো ভাবিকে। কে জানে ভাই, আমি তো বউয়ের সামান্য অভিমানই ভাঙাতে পারতেছি না। রুমে একটু জায়গা দেয় না, আর দিলেও সে দূরে থাকে। এসব মানা যায় বলো? নাসিম যেন কষ্টে কেঁদে দিবে ভাব। রোনাকও বলার মতো কাউকে খুঁজে পেয়ে সহমত জানিয়ে বলে উঠল, হ্যাঁ ঠিক বলেছিস, এসব মেনে নেওয়া যায় না। তাও ভালো আমার বোন তোর ভুলে অভিমান করে আছে। কিন্তু তোর ভাবিকে দেখ, সারাক্ষণ আমাকে নাকে দড়ি দিয়ে ঘোরায়, সামান্য কারণে রাগ দেখায়। তার ইচ্ছে অনুসারে চলি, তবুও খুশি করার কারণ খুঁজে পাই না। মাঝে মাঝে মনে হয় এ আমি কোন পাগলিকে তুলে নিয়ে এলাম, জীবনটাই তেজপাতা। কি করব এটাই মাথায় আসে না। সবই কপাল বুঝলা রোনাক ভাই। সবাই কি আর ভাইয়ের মতো ভাগ্য নিয়ে জন্মায় বলো? রোনাক ছোট করে জবাব দিল, হুম। দুজন যেন কত আফসোসে ডুবে, তাদের দুঃখ কেবল তারাই বুঝছে। আর সেই কষ্টে চুপচাপ ওয়াইন পান করে চলেছে। নূর বেগম নিজ দিয়ে নিজেদের রুমের দিকে অগ্রসর হচ্ছিলেন। তিনি জানেন না নাসিম আজ এ বাড়িতেই থেকে গেছে।
হঠাৎ চোখ পড়তেই ছাদে আলো জ্বলতে দেখলেন, তার মানে দরজা খোলা আছে ভেবে তিনি সিঁড়ি ভেঙে উপরে উঠলেন দরজা আটকে দেওয়ার উদ্দেশ্যে। দরজাটা পর্যন্ত যেতেই হঠাৎ দৃষ্টি আটকালো কার্নিশ ঘেঁষে বসে থাকা কারোর পানে। ওখানে কে কী করছে ভালো করে বুঝতে না পেরে আরও কয়েক পা এগিয়ে গেলেন। তখনই ছেলেদের এমন অপ্রিয়কর অবস্থা দেখে হোঁচট খেলেন তিনি। মস্তিষ্ক গরম হয়ে উঠল যেন। সবাইকে লুকিয়ে ছাদে বসে এসব করছে দুটোতে, নিশ্চয়ই বড় ছেলেটা দেখতে পায়নি, না হলে রেগে যেত। আজ এদের একদিন কি ওনার একদিন। উনি রেগেই ডেকে উঠলেন, নাচিম, রনাক। হঠাৎ পরিচিত কণ্ঠের ডাক পেয়ে দুজন পেছনে ফিরে তাকালো। মাকে দেখে ধরপড় করে উঠে দাঁড়ালো দুজন। ভয়ে শুষ্ক ঢোক গেলে ওয়াইনের বোতলটা আড়াল করে দাঁড়ানোর চেষ্টা করলো। আর যাই হোক, কখনো মা বোনেদের সামনে এসব তারা উন্মোচন করবে না। আর আজ মায়ের সামনেই পড়তে হলো। দুঃখ বিলাস করতে এসেছিল নাকি নিজেরাই নিজেদের দুঃখ বাড়াতে এসেছে? ভাবনার মাঝে নূর বেগম কঠোর কণ্ঠে ছোট ছেলের উদ্দেশ্যে শুধালেন, তোর ফোন দে। রুমে। নাসিমের ছোট জবাব পেয়ে নূর বেগম ছেলেটার রুমে গিয়ে ফোনটা নিয়ে এলেন। ফিরে এসে ফোন লাগালেন বড় ছেলের কাছে। ফোনটা রিসিভ হতেই কাটকাট গলায় বলে উঠলেন, মা বলছি, দ্রুত ছাদে আয়। বলেই ফোনটা রেখে দিয়ে নিশ্চুপ দাঁড়িয়ে রইলেন। নাসিম রোনাক মাথা নিচু করে দাঁড়িয়ে। খানিকক্ষণ বাদেই রুদ্ধকে চিন্তিত হয়ে উপরে আসতে দেখা গেল। নাসিমের ফোন থেকে মায়ের ফোন পেয়ে আর অমন কণ্ঠ শুনে সে উৎকণ্ঠিত হয়ে ছুটে এসেছে। উদ্গ্রীব হয়ে মায়ের কাছে এসে শুধালো। কি হয়েছে মা? তখনও বোধহয় দুই ভাইকে নজরে পড়েনি। নূর বেগম ছোট ছেলেদের দেখিয়ে দিয়ে শক্ত কণ্ঠে শুধালেন, এসব কবে থেকে চলছে আমার বাড়িতে? নজর পড়েনি তোর? মায়ের ইশারা বরাবর তাকিয়ে দুই ভাই আর তাদের কার্যক্রম দেখে কিছুই যেন বুঝতে বাকি রইল না রুদ্ধর। বজ্জাত দুটো আজও এইসব ছাইপাশ গিলতে বসেছে, আর মায়ের কাছেই ধরা খেতে হলো। সাবধানে থাকবে না উজবুক দুটো। এবার যেন নিজেই ভয়ে শুষ্ক ঢোক গেল। মায়ের প্রশ্ন শুনে নাসিম না চাইতেও হেসে ফেলল। ব্যঙ্গাত্মক স্বরে আওড়ালো, কাকে কি জিজ্ঞেস করছো তুমি? এসব তো তার থেকে শেখা। একেবারে সত্যি বলছি কিন্তু। রোনাকও সুযোগ পেতেই তালে তাল মিলিয়ে আওড়ালো, নাজিম কিন্তু একেবারেই সত্যি বলেছে মা। ভাইয়া থেকে আটটুকু বলতে গিয়েও থেমে গেল ভাইয়ের কড়া চাহনি দেখে। এদিকে নূর বেগম যেন বিস্ময়ের উপর বিস্ময় হলেন। শেষে কিনা ওনার বড় ছেলেটাও এসব খায়? কই, কখনো তো চোখে পড়েনি। ভাবতেই যেন মায়ের মনে অভিমান সৃষ্টি হলো। ছেলের পানে কঠোর চাহনি নিক্ষেপ ফেলে শুধিয়ে উঠলেন, শেষ পর্যন্ত তুইও? আর আমি কিনা এদের সায়স্তা করার জন্য তোকে ডেকে এনেছিলাম। দাঁড়া, আরু মাকে জানাচ্ছি। রুদ্ধ যেন অথৈ সাগরে পড়ল। দুজন ধরা খেয়ে এখন তাকে ফাঁসিয়ে দিচ্ছে। হতাশ্বাস ফেলে মাকে বোঝানোর জন্য বলে উঠল, এসব ছাড়ো মা, এদের কথায় কান দিও না, আমি বুঝিয়ে বলছি। বড় ছেলের কথাও আজ ভুললেন না নূর বেগম। অভিমান নিয়ে শক্ত কণ্ঠে আওড়ালেন, যা ইচ্ছে কর, কিন্তু এ বাড়িতে আমি এসব মোটেও মেনে নিব না। এত ইচ্ছে থাকলে রাস্তা থেকে গিলে আসবি, বলে দিলাম। বলেই তিনি রেগে থুপ থাপ পা ফেলে এগিয়ে গেলেন নিচের দিকে। ভাইকেও নাকানি চুবানি খেতে দেখে অন্য দুই ভাই চাপা হাসল। নাসিম মজা করে বলে উঠল, ব্যাপার না ভাই, ভাবি তো কিছু বলে না তোমাকে। অন্তত আন্টি থেকে একটু বোকা না হয় খেলেই। রুদ্ধ এমন চাহনি দিল যেন এই চাহনি দিয়েই ভাইদের ভস্ম করে দিবে। এখন মা রেগেছে, আর এরপর যদি বউয়ের কানে যায় তাহলে তো হয়েই গেল। সে তো আরেক বলদ, বুঝতেই চাইবে না কিছু। আর এরা বলেছে ভাবি নাকি কিছু বলে না। এদের কোনো আইডিয়া আছে মেয়েটা তাকে কি পরিমাণ জ্বালায়? নিজেও মায়ের মতো কাটকাট গলায় হুঁশিয়ারি দিল, দ্বিতীয়বার যদি কখনো দেখেছি এসব এই বাড়িতে ঢুকেছে, তোদের ভাবির কসম দুটোকে ছাদ থেকে উষ্টা মেরে ফেলে দেব, একটুও দয়া দেখাবো না। কথা শেষ করেই মায়ের পিছু ছুটে গেল, যাতে বউকে বলার আগে মাকে ম্যানেজ করতে পারে। ভাইয়ের ধমক খেয়ে দুজনের হাসি বন্ধ হয়ে গেল। ভয় পেয়ে দুজন দ্রুত সব গুছিয়ে রেখে দিল। রোনাক দৌড়ে চলে গেল নিচে। বউটা এতক্ষণে ঘুমিয়ে গেলে হয়, না হলে তার কপালে আরও দুঃখ আছে। সবাইকে যেতে দেখে নাসিমও আর নিচের রুমের দিকে না গিয়ে হঠাৎ নিচের দিকে অগ্রসর হলো কি মনে করে। হঠাৎ করে মনে যেন অন্য ভাবনা এসে উদয় হলো। নাসিম এলোমেলো পা ফেলে নিচে নেমে এলো। মদ্যপান করলেও নেশা তেমন একটা হয়নি।
তাই সরাসরি এগিয়ে গেল বউয়ের কক্ষের দিকে। মাথাটা কেমন তার চিরবির করছে, মন শুধু বউ বউ করছে। সে বুঝতেই পারছে না যে সে কবে থেকে এত ভীতু পুরুষ হলো, যে বউকে সামান্য মনের কথা বলতে পারছে না। বিয়ের এতদিন হলো অথচ মেয়েটার অভিমান ভাঙাতে সক্ষম হলো না। মেয়েটার রাগ তো স্বাভাবিক, যাকে এত করে ভালোবেসেছিল, ভাগ্যের ফিরে তাকে পেয়ে গিয়েও কেন তাদের মাঝে এত দূরত্ব? সে রাখবে না তাদের মাঝে কোনো দূরত্ব। যেভাবেই হোক এই মেয়েটার মান আর সে শেষ করবেই। দরজাটা আটকানো নেই, সে তখনই যেভাবে টেনে রেখে গিয়েছিল এখনও তেমনই আছে। দরজাটা খুলে ভেতরে প্রবেশ করলো। নজর পড়ল ঘুমন্ত বউকে। রাত তো কম হলো না। সে ছোট ছোট কদম ফেলে এগিয়ে গেল বউয়ের নিকট। বিছানায় কোল ঘেঁষে ফ্লোরে দুই হাঁটু ভেঙে বসে পড়ল। বিছানায় দুই হাত পাশাপাশি রেখে তার উপর থুতনি ঠেকিয়ে আবেশিত দৃষ্টি মেলে তাকিয়ে রইল ঘুমন্ত মুখখানার পানে। এত সুন্দর ঘুমটা ভাঙাতে ইচ্ছে হলো না, কিন্তু আজ মনে হয় মন স্থির করেই এসেছে। বইয়ের অভিমান মিটিয়েই তবে ক্ষান্ত হবে। গলার স্বর খাদে নামিয়ে একেবারে লো ভয়েসে ডেকে উঠল। ঈশানী, উঠুন তো। এত আস্তে ডাকলে বুঝি কেউ ওঠে? আর এসেছে বউয়ের মান ভাঙাতে, তাহলে ট্রিটমেন্টও তো সেভাবেই করা উচিত। ভেবে গলা খাকারি দিয়ে গলায় সামান্য জোর বাড়িয়ে ডেকে উঠল। ঈশানী, এই ইস্যু শুনছো? উঠো প্লিজ, আমার সাথে চলো। একটু আগেই বোধহয় চোখ দুটো লেগে এসেছিল ঈশানীর। এর মাঝেই ডাক কর্ণগোচর হতেই ধীরে ধীরে চোখ মেলে তাকালো। তখনই স্বামীর অস্থির মুখখানা ধরা দিল চোখের সামনে। শুরুতে ভ্রম মনে হলো তার নিকট। ভেবে পলকহীন দুজন দুজনের পানে তাকিয়ে রইল কতক্ষণ। পরক্ষণে যখনই বুঝলো এটা তার ভ্রম নয়, সত্যি, তখনই বিছানা থেকে লাফ দিয়ে উঠে বসলো। বুঝলো না এত রাতে এই লোকটা তার রুমে কি জন্য এসেছে, আর এইভাবে বসেই বা আছে কেন। কিছুটা ধাতস্থ হয়ে নাসিমের পানে তাকিয়ে শুধালো। কি হয়েছে, এভাবে বসে আছেন কেন? আর ডাকছেনই বা কেন? আমার সাথে আমার রুমে চলো। কথা শেষ না হতেই এমন এক বাক্য শ্রবণ করে থম মেরে গেল ঈশানী। কোথাও এই লোক নেশা করে আসেনি তো? সন্দেহবশত মুখটা সামান্য নামিয়ে নাসিমের মুখের কাছাকাছি নিয়ে গন্ধ শুকতেই বুঝতে পারল তার ভাবনাই ঠিক। এতেই গেল রেগে। কোথায় বসে গিলে এসেছে এসব ছাইপাস? এই জন্যই নিশ্চয়ই এমন কথা বলার হিম্মত হয়েছে। রেগে আওড়ালো। নেশা করেছেন আপনি? নিশ্চয়ই নেশার তালে এসব বলছেন। কোথাও যাব না আমি, যান এখান থেকে। বইয়ের রাগ এবার আমলে নিল না, স্বাভাবিক কণ্ঠে উচ্চারণ করলো নাসিম। করেছি নেশা, কিন্তু বিশ্বাস করো এতটুকু নেশাগ্রস্ত নই আমি। একদম নিজের মাঝেই আছি। ঈশানীর বিশ্বাস করতে ইচ্ছে হলো না, ঘাড় তেড়া স্বরে বলে উঠল। তবুও যাব না। কেন যাব আপনার রুমে? যান তো এখান থেকে। নাসিমও এবার নাছর বান্দার ন্যায় বলে উঠল। কেন যাবা মানে? তুমি জানো না বিয়ের পর বউদের স্বামীর ঘরে থাকতে হয়? আজ থেকে তুমি আমার সাথেই থাকবে। ঈশানী এবার খানিকটা অবাক হলো ছেলেটার এই কণ্ঠ, এই ডাক আর এই অধিকার বোধ দেখাতে দেখে। এই তো কিছুক্ষণ আগেও সে মনে মনে অভিযোগ করছিল কেন লোকটা জোর করে নিজের অধিকার ফলাতে আসে না। আজ এসেছে, তাহলে এখন তার কি করা উচিত? যাই হোক, ছেলেটার ভালোবাসার কথা মুখ ফুটে না বললে সে কোথাও যাবে না। ঈশানীকে চুপ করে বসে থাকতে দেখে নাসিম অসহায় হয়ে অনুরোধ সুরে বলে উঠল। প্লিজ ইস্যু, চলো না। আর কত দূরে দূরে থাকবে? অনেক তো হলো অভিমান। এমন করে বলতে দেখে ঈশানীর শ্বাস প্রশ্বাস বেড়ে গেল, চিত্ত চঞ্চল হলো। অভিযোগ জানানোর সুযোগ হতেই মন খারাপ করে বলে উঠল। আপনার মনে আছে নাসিম ভাই, আপনি আমাকে আপনার রুম থেকে বের করে দিয়েছিলেন? তখন আমি বলেছিলাম একদিন আপনি আমাকে নিজের রুমে জায়গা দেওয়ার জন্য ছটফট করবেন। মিলে গেছে কথাটা, তাই না? আপনি ছটফট করছেন এখন? নাসিমের দৃষ্টি যেন আরো অসহায় দেখালো। বসা থেকে হালকা উঁচু হয়ে বসে বউয়ের একটা হাত টেনে নিজের দুই হাতের মুঠোয় নিল। এই হাতটা নিজের মুখের সাথে ঠেসে ধরে নরম স্বরে বলল। তখন সময়টা অন্যরকম ছিল ইস্যু। আই এম সরি। সামান্য ভুলের শাস্তি এত কঠিন হতে পারে না। এই দূরত্ব আর সহ্য হচ্ছে না। আমার একটা সুষ্ঠু সংসার চাই। সব অভিমান ভুলে প্লিজ চলো। ঈশানীর পুরনো কথা স্মরণে আসতেই যেন চোখ দুটো ভরে উঠতে চাইল। কত অবহেলা করেছে লোকটা তাকে, একটাবার স্বীকার করেনি তাকে পছন্দ করে, আজও করছে না লোকটা। আর কত অপেক্ষা করবে শব্দগুলো শোনার জন্য?
এত কিছু বুঝলো, বাকি এতটুকু কি বুঝতে পারছেন না লোকটা? অভিমানও জন্মাচ্ছে, আবার লোকটাকে এমন করে বলতে দেখে মন কেমন করে উঠছে। লোকটার একাকিত্বের কথা ভাবলেই কান্না চলে আসে। কিন্তু এই লোকটাকে এত সহজে ধরা দিবে না ভেবে নিজের হাতটা সন্তর্পণে ছাড়িয়ে নিয়ে ভার কণ্ঠে আওড়ালো। আমি তবুও যাব না আপনার সাথে। আপনি এখনও আমাকে বলেননি কেন করেছেন আমাকে বিয়ে। আপনি এতদিনেও একবারও আমাকে আগলে নেননি নিজের বুকে। চলে যান এখান থেকে। মেয়েটা নিজের হাতটা ছাড়িয়ে নিতেই নাসিমের মনে শূন্যতা যেন বেড়ে গেল। তারা পাশাপাশি থেকেও কাছাকাছি নেই, মনের মিলন থাকলেও শরীরের নৈকট্যতা নেই। আর নেই শূন্যতা, তাকে রোজ একটু একটু করেই শেষ করে দিচ্ছে। কে কেবল বোঝাতে পারে না, অতি আপন বলতে তো এখন শুধু এই মেয়েটাই যে তার অর্ধাঙ্গিনী, সুখ দুঃখের সাথী। তাহলে সে কেন ধরে রাখবে এই দূরত্ব, যেখানে ভুলটা তারই ছিল? আর রাখলো না এই দূরত্ব। বসা থেকে উঠে দাঁড়ালো ছেলেটা। হঠাৎ ঈশানীর কিছু বুঝে ওঠার আগেই তাকে ধরে টেনে নামিয়ে নিচে দাঁড় করিয়ে দিল। ঈশানী কিছু ভাবারও সময় পেল না। তার আগেই ছেলেটা দুই হাঁটু ভেঙে পুনরায় মেয়েটার সম্মুখে বসে পড়ল। ঈশানীর এবার অবাকের তাড়নায় হাত দুটো মুখের ওপর চলে গেল। কি করতে চাইছে লোকটা? নাসিম চোখ তুলে বউয়ের বিস্ময়াষ্ট চোখের পানে নিবিষ্ট করলো। নরম কণ্ঠে বলে উঠল, এটাই শুনতে চেয়েছিলে তাই না? আজ বলছি আমি তোমাকে ভালোবাসি ইস্যু। তোমার আগে থেকে যতটা তুমি ভালোবাসো তার থেকেও শতগুণ ভালোবাসি তোমাকে, যার কোনো মাপকাঠি নেই, কোনো তল নেই, আছে শুধু অব্যক্ত ভালোবাসারা, যা বুঝে নিতে হয়। ভালোবাসি তোমাকে, শুনছো মেয়ে? এই ইতিম ছেলেটা তোমাকে বহু আগ থেকে ভালোবাসে। অতি অনাকাঙ্ক্ষিত কিছু এমনভাবেই শুনে ঈশানী শরীরখানা যেন নিজের ভারসাম্য হারাতে চাইল। চোখের বাদ যেন আর মানল না। ছেলেটা ফাইনালি বলেছে কথাটা। এই সামান্য কথার জন্য সে কত দিন অপেক্ষা করেছিল। নাসিম সব কিছু অবলোকন করলো। বউকে নীরব কান্নায় ভেঙে পড়তে দেখে মনে উচাটন শুরু হলো। বেশ বুঝলো মেয়েটার এই কান্না খুশির কান্না। তার থেকে ভালোবাসার কথা শুনতে পাওয়ার যে আকাঙ্ক্ষা ছিল তা পূর্ণ হওয়ার কান্না। নাসিম হঠাৎ দুহাত দুপাশে মেলে দিল। সেই একই স্বরে অধিকার নিয়ে বলে উঠল, একবার এই বুকটায় এসে বুকটাকে একটু প্রশান্তিতে ভরিয়ে দাও প্লিজ। এই শূন্যতা আর সহ্য হচ্ছে না। ঈশানী এবার ডুকরে কেঁদে উঠল শব্দ করে। শূন্যতা তো দুজনের মাঝেই ছিল। আজ বোধহয় পূর্ণ হওয়ার দিন। ছেলেটা যখন এগিয়ে এসেছে তাহলে সে কেন দূরে থাকবে? স্বামীর ন্যায় দুহাঁটু ভেঙে বসে পড়ে আকস্মাৎ জড়িয়ে ধরল শক্ত করে। গতি খানিকটা বেশি থাকায় নাসিম ভারসাম্য হারিয়ে পড়ে গেল ফ্লোরে। ঈশানী পড়ল তার বুকে, তবুও ছাড়ল না। এতদিনে বউকে কাছে পেয়ে নাসিম ও মেয়েটাকে শক্ত বাঁধনে বেঁধে নিল। আজ যেন সবকিছু পেয়ে গেছে জীবনে, এমন মনে হলো ছেলেটার। অধর কোণে ফুটে উঠল প্রশান্তির হাসি। ঈশানী তখনও কেঁদে স্বামীর বুক ভাসাতে ব্যস্ত। এখনো বিশ্বাস হচ্ছে না লোকটা তাকে ভালোবাসার কথা জানিয়েছে, তাকে বুকে টেনে নিয়েছে, দুজনের দূরত্ব শেষ হয়েছে। নাসিম মেয়েটাকে চুপ করতে বলল না, বরং মেয়েটাকে হঠাৎ নিচে শুইয়ে দিয়ে নিচে তার ওপর ভর ছেড়ে দিল। একটা হাত মেয়েটার পিঠের নিচে দেওয়া, অন্য হাতটা বাড়িয়ে মেয়েটার চোখের পানি মুছে দিল। নিভৃতে ঝুঁকে নিজের ওষ্ঠ চেপে ধরল মেয়েটার কপালে। স্বামীর সামান্য স্পর্শ পেতে ঈশানী চুপ করে গেল। প্রথম স্পর্শ চোখ বুঝে অনুভব করার চেষ্টা করল। নাসিম সেভাবেই ওষ্ঠ চেপে কতক্ষণ রইল জানা নেই। পরক্ষণে চোখ মেলে বউয়ের বন্ধ চোখের পানে তাকালো। বন্ধ হয়ে থাকা চোখের পাতায় চুমু খেলো যত্ন নিয়ে। তারপর মেয়েটার পুরো মুখখানা অবলোকন করলো। প্রথম এত নিকটে আসায় আর এই স্পর্শে ঈশানীর শরীর জুড়ে শিহরণ বয়ে গেল। থেকে থেকে কেমন কেঁপে উঠল মেয়েটা। সেই সাথে কাঁপছে মেয়েটার কোমল ওষ্ঠজোড়া। নাসিমের ধ্যান কাড়লো তা। নজর পড়তেই যেন গলা শুকিয়ে চৌচির হলো। প্রচণ্ড তৃষ্ণা জাগলো মনে। একবার ভাবলেও সরে যাবে। পরক্ষণে মনে হলো বউ তার, তাহলে কেন সরবে? যদি দূরত্ব মেটাতেই হয় তাহলে সম্পূর্ণরূপে কেন নয়? বৃদ্ধাঙ্গুলিটা হঠাৎ ঠেসে ধরল মেয়েটার ওষ্ঠ কিনারে। এই সামান্য ছোঁয়াতেই ঈশানী ফট করে চোখ মেলে তাকালো। বউকে তাকাতে দেখেই নাসিম শুষ্ক ঢোক গিলে আবদারের সহিত আওড়ালো, ক্যান আই কিস ইউ প্লিজ? ঈশানীর হৃৎপিণ্ডের ধুকপুকানি বেড়ে গেল, যেন তা এখনই ছুটে তার হাতে বেরিয়ে আসবে। এভাবে বলায় লজ্জাও পেল। কি বলবে বুঝতে না পেরে আমতা আমতা করে বলে উঠল, আপনার ওই সিগারেটের পোড়া ঠোঁটে
আমি চুমু খাবো না। বারণ করেছিলাম সিগারেট খেতে, মনে নেই? মেয়েটার চোখ দুটো বলছে তার স্পর্শ পেতে অসুখ, অথচ মেয়েটার মুখে বলছে চুমু খেতে চায় না। নাসিম আলতো হাসলো, গভীর দৃষ্টি নিক্ষেপ করে আবেগী কণ্ঠে বলে উঠল, সব মনে আছে, বিশ্বাস করে যান। একবার এই নেশা আমায় উষ্ঠ স্পর্শ করতেই আমি সিগারেটের নেশা ছেড়ে দেব, প্রমিস। একবার স্পর্শ করি প্লিজ। ঈশানী বারবার ঢোক গিলতে ব্যস্ত, লজ্জায় চোখ সরিয়ে নিল মেয়েটা। পুনরায় বাধা দিয়ে লজ্জায় আড়ষ্ট হয়ে আওড়ালো, তবুও খাবো না। আপনি মদ খেয়েছেন। নাসিম যেন আজ নাছোড় বান্দা হলো, এত অজুহাত মানতেই ইচ্ছে হলো না। মেয়েটা চুলের মাঝে চাপ প্রয়োগ করে বউয়ের মুখখানা অনেক নিকটে নিয়ে এলো। ভালোবাসার মানুষটাকে প্রথমবার এত নিকটে পেয়ে তার শরীর জুড়ে কেমন অদ্ভুত অনুভূতি হচ্ছে। মনে আকুল হয়ে আছে মেয়েটাকে একটা বার ছুঁয়ে দেওয়ার জন্য। অস্থির হয়ে আওড়ালো, এতে কিছু হবে না প্লিজ ইসু, জাস্ট একবার। আরে, আপনার মুখ থেকে কথাটুকু বলতে গিয়েও সম্পূর্ণ করতে সক্ষম হলো না ঈশানী। তার আগে প্রচণ্ড অধিকারবোধ দেখিয়ে নাসিম তার ওষ্ঠমাঝি ডুব দিল। ঈশানী বোধহয় ভাবেনি ছেলেটা কথা না মেনে এত বেসামাল হয়ে তার মাঝেই হারিয়ে যাবে। প্রথমে থম মেরে থাকলেও পরক্ষণে বুঝেও বাদ দিল না, স্বামীর ইচ্ছেকে প্রাধান্য দিতে চাইল। নাসিম তখনও পুরোপুরি বইয়ের আবেশে ভেসে, কাল সময় ভুলে যাওয়ার উপক্রম ছেলেটার। ঈশানী সায় জানাতে চাইল, কিন্তু পরিস্থিতি যেন সব উল্টো করে দিল। নাসিম নেশা করে তাকায়, মদের গন্ধে যেন ঈশানীর মুখ ভেদ করে একেবারে ভেতরে পৌঁছে গেল। হঠাৎ মেয়েটার গা গুলিয়ে উঠল, ছটপট করে উঠল মেয়েটা। কোনো রকমে মেয়েটা নিজেকে ছাড়াতে সক্ষম হলো, কিন্তু দূরে যেতে সফল হলো না। গড়গড় করে বমি করে দিল মেয়েটা। নাসিম যেন হঠাৎ কাজে বেকুব বনে গেল। অবাক দৃষ্টিতে একবার বউকে দেখলো, একবার নিজের পরিহিত শার্টটাকে দেখলো, যা এখন মেয়েটার বমিতে ভেসে আছে। আশ্চর্যের কারণ ঘৃণাও যেন হলো না। এমন পরিস্থিতির সম্মুখীন সে কখনো হয়নি। ঈশানী নিজের কার্য বুঝতে পেরে লজ্জায় ঘৃণায় কেঁদে দেওয়ার উপক্রম। কাঁদো কাঁদো গলায় ব্যস্ত স্বরে বলে উঠল, আমি সরি, আমি সরি, বুঝতে পারিনি। বলেছিলাম আপনি মদ খেয়ে এসেছেন, এমন করবেন না। কথাই শুনলেন না। আমি সত্যিই দুঃখিত। প্লিজ সরুন, আমি পরিষ্কার করে দিচ্ছি। প্লিজ রেখে যাবেন না। বলতে বলতে মেয়েটা কেঁদেই দিল। কি এক লজ্জাকর ঘটনা! তাও কিনা স্বামীকে প্রথমবার চুমু খাওয়ার সময় ঘটতে হলো। নাসিমের যেন তাতেও অবাকের রেশ কাটল না। তবে বউকে ছেড়ে উঠে বসলো বিছানার সাথে পিঠ ঠেকিয়ে। ঈশানী ছাড়া পেতেই দৌড়ে গেল ওয়াশরুমে। নাসিম পুনরায় একবার তাকালো নিজের শরীরের পানে, এবার যেন নিজেই কেঁদে দিবে ভাব। টক করে বউকে একটা চুমু খেতে গেল, আর বউটা এমন কাণ্ড ঘটিয়ে ফেললো, মুখটা হা করে জোরে জোরে শ্বাস ফেলে ঘ্রাণ নেওয়ার চেষ্টা করলো। মদে বুঝি এতই খারাপ গন্ধ যে বউকে সোজা বমি করে দিতে হলো? কই, সে তো স্বাচ্ছন্দ্যে খায়। পুনরায় নিজেকে চাক্ষুষ করতে এবার নিজের গা গুলিয়ে উঠতে চাইলো। বউ প্রেগনেন্ট হলেও এসব ফেস করা যেত, তা বলে এখনই কোথাও বাংলা সিনেমার মতো সে একবার চুমু খেতেই বউ পোয়াতি হয়ে গেল না তো? নিজের বোকা ভাবনায় দুগালে দুটো থাপ্পড় মেরে আওড়ালো। তওবা তওবা। সিলিংয়ের পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে কাদো কাদো ফেস বানিয়ে অসহায় কণ্ঠে বিড়বিড় করে উঠল, হে আল্লাহ, এমন মধুময় স্মৃতি তুমি আর কাউকে দিও না। এসব এই অভাগা নাসিমের জন্যই ঠিক আছে। আহ, কি বিস্ময়কর, ভাবতেই বমি পাচ্ছে। রহম করো আল্লাহ। মাস দেড়েকের মাঝে যেন বখাটে ছেলেটার মাঝে এসেছে আরও বিপুল পরিবর্তন। যে আগে বখাটে অভদ্র খেতাবে ভূষিত ছিল, সে এখন নিষ্ঠুর ক্লান্ত, সবার নিকট বিস্ময়ের কারণ। ছেলেটা এখন অবসর সময়টুকু ঘরের এক কোণে থাকতেই পছন্দ করে। বাবার দেখভালে কোনো কমতি রাখে না। যদিও আরব সাহেব এখন পুরোপুরি সুস্থ, হাঁটাচলা থেকে শুরু করে সবই করতে পারেন, তবে ছেলেটা বাবাকে আর কাজ করতে যেতে দেয়নি। সংসারের দায়িত্ব নিয়েছে। বখাটে থাকলেও পড়ালেখায় কোনো কার্পণ্য করেনি কখনো। তাই তো ডিগ্রি আরও গুণের জোরে পুনরায় ভালো একটা কোম্পানিতে জব পেয়েছে। কয়েকদিন যাবৎ অফিসও করছে। বন্ধুদের আসল রূপ চেনার পর থেকে কারোর সাথেই আর কথা বলে না। এমনকি বাড়িতে থাকলেও, বাবার দেখভাল করলেও কারোর সাথে খুব একটা কথা বলে না। বিশেষ করে মায়ের সাথে তো কথা বলে না বললেই চলে। সেই ঘটনার পর থেকে তার অস্বস্তি হয় নাকি লজ্জা লাগে, এটাই বোঝে না সে। আবার কখনো এড়িয়েও যায় না। প্রয়োজনীয় কিছু
জিজ্ঞেস করলে তবেই ছোট্ট করে জবাব দেয়। ছেলের পরিবর্তনে তমালিকা বেগম খুশি, তেমন আক্ষেপও করেন ছেলেটা তার সঙ্গে কথা বলে না বিধায়। আগে অসভ্যতাম করলেও থেকে থেকে এটা সেটা আবদার করত, কিন্তু এখন সেই আবদারটুকু আর করে না। তবে তিনি একটা জিনিস বেশ লক্ষ্য করেছেন, ছেলেটা অবসর সময় পেলেই বাবার সাথে খানিকটা আড্ডায় মশগুল হয়। অন্তত বাবার পাশে বসে তো থাকে, এটা ওনার কাছে বেশ লাগে। সেই খুশিতে নিজের আক্ষেপটুকু মিলিয়ে যায় ধোয়ার মতো করে। তমাল আজও অফিসে যাওয়ার জন্য তৈরি হয়ে রুম থেকে বেরিয়ে এলো। আরব সাহেব নিজের রুমে এখনো। তমালিকা বেগম রান্না করে অপেক্ষায় ছেলে আসার। ছেলেকে আসতে দেখেই তিনি চট জলদি খাবার বেড়ে দিলেন। তমাল হাত ধুয়ে এসে চুপচাপ খাওয়াতে মনোযোগ দিল। তমালিকা বেগম অন্য একটা চেয়ারে বসে ছেলের খাওয়া দেখলেন। ছেলেটা আগে এমন খেতে বসে কিছু পছন্দ না হলেই চিল্লাচিল্লি শুরু করে দিত, কিন্তু এখন যাই দাও চুপচাপ খেয়ে নেয়। এতে ওনাদের মনেই দোটানা হয়, ভালো লাগার পাশাপাশি খানিকটা আফসোসও হয় ছেলেকে এত চুপচাপ হতে দেখে। আচ্ছা, ছেলেটাও কোনোভাবে এতে কষ্ট পাচ্ছে না তো? শুধুমাত্র ওনাদের কথা ভেবে গুমড়ে মরছে না তো? তমালিকা বেগম আমতা আমতা করে ছেলেকে শুধিয়ে উঠলেন খানিকটা অসহায় কণ্ঠে। আর কতদিন মায়ের সাথে কথা না বলে কাটাবি? মায়ের প্রশ্নে চলমান হাত দুখানা সামান্য স্থির হলো। চোখ তুলে মাকে এক পলক দেখলো ছেলেটা। পুনরায় খাওয়াতে মনোযোগী হয়ে ছোট্ট করে জবাব দিল, কথা বলি তো। বলিস, তবে আগের মতো নয়। মা হয়ে সামান্য একটা থাপ্পড় মারতে বুঝি খুব অপরাধ হয়ে গেছে, যার জন্য মাকে শাস্তি দিচ্ছিস? মায়ের প্রশ্ন তমালের অস্বস্তি বাড়িয়ে দিল। এমন নয় সে মায়ের ওপর রেগে তাই কথা বলে না, কেমন যেন আজকাল মনের মাঝে হালচাল শুরু হয়, অস্বস্তি ঘিরে ধরে। কি বলবে এটাই যেন বুঝে পায় না, অপরাধ বোধ হয় নিজের ক্রিয়াকর্ম মনে করে। খাওয়ার মাঝেই একটা হতাশ শ্বাস ফেলে আওড়ালো, তেমন কিছু না, বলার মতো কিছু খুঁজেই পাই না। তাছাড়া তোমরা তো চেয়েছিলে আমি পরিবর্তন হই, তাইলে কেন আবার নতুন অভিযোগ? ছেলের কথার পৃষ্ঠে ব্যতিব্যস্ত স্বরে শুধালেন তিনি। এই পরিবর্তন তোর জন্য আনন্দদায়ক তো বাবা। আমরা তোর ভালো চেয়েছে, তাই বলে এটা চাইনি যে তুই মনে কষ্টে ভোগ। আমি কেবল চাই আমার ছেলেটা কোনো অসৎ পথে পা না বাড়াক। বাকি যা তোকে আনন্দ দেয় তাই করুক, শুধু বাবার সম্মান ক্ষুণ্ণ না করুক। তমালের যেন কেমন অস্থির অস্থির লাগতে শুরু করলো। আজ আবার মা এই বিষয়ে কেন কথা তুলছে? পুরনো বিষয়ে যত এড়িয়ে চলা যায় ততই ভালো। খাবারটুকুও আর যেন গলা দিয়ে নামতে চাইলো না, তবুও কষ্ট করে শেষ করলো। তমালিকা বেগম ছেলের জবাব না পেয়ে দীর্ঘশ্বাস ফেললেন। কোথাও মনে হলো ছেলেটা যেন সত্যিই ভালো নেই। তবে ওনার সেই চিন্তা দূর করে দিল ছেলেটা। খাওয়া শেষ হতেই উঠে দাঁড়ালো, হাত ধুয়ে এসে অফিস ব্যাগটা নিয়ে পা বাড়ালো সম্মুখে। দুপা এগিয়ে হঠাৎ থেমে গেল, পেছনে না ফিরেই মায়ের উদ্দেশ্যে শান্ত স্বরে বলে উঠল, সব কিছুর জন্য আমি সরি আম্মু। আমি জানি না কোনোদিনও তোমাদের যোগ্য সন্তান হতে পারবো কি না, তবে চেষ্টা অবশ্যই চালিয়ে যাব। আর আমার পরিবর্তনে আমি খুশি আম্মু। জোর জবরদস্তি আমি কিচ্ছু করি না, বেশি ভেবে না ভালো আছি আমি। আর চাইলে সামান্য ভরসাও রাখতে পারো, তোমাদের সম্মান ক্ষুণ্ণ হয় এমন কিছু আর কখনো করব না। আসছি। ভালো আছি আমি। ছেলের মুখে এই কথাটা শুনেই যেন আনন্দিত হলো মায়ের মন। ছেলের গমনের পথে তাকিয়ে খুশি মনে দোয়া করলেন। তমাল বাড়ি থেকে বেরিয়ে খানিকটা এগিয়ে এসে একটা অটোতে উঠলেন। বাস স্ট্যান্ডে এসে নেমে বাসে চড়ে বসলো। বাসটা চলতে শুরু করতেই তমাল খোলা জানালা গলিয়ে বাইরে নজর দিল। সে আজ একটা সত্যি কথা বলেছে। আগের জীবনের চেয়ে এই জীবনটা অনেক বেশি সুন্দর। আগে সব কাজে যেমন অশান্তি অনুভব হতো, তেমন আজকাল ক্ষুদ্র ক্ষুদ্র কাজে মা বাবাকে খুশি হতে দেখে কেউ শান্তি পায়, মন আনন্দিত হয়। ভালো থাকার জন্য এই শান্তিটুকুই কি যথেষ্ট নয়? ছোট ছোট চিন্তার মাঝে হঠাৎ অন্য ভাবনা এসেও জড়ো হলো মন মস্তিষ্ক জুড়ে। একটা বাচ্চা মেয়ে কর্মকাণ্ডগুলো এভাবেই সময় অসময়ে এসে নাড়া দেয় তাকে। মনে পড়ে যায় মেয়েটার বকবকানি, আবার কখনো মনে পড়ে যায় একটা বাচ্চা হয়েও কখনো কখনো বড়দের মতো কথা বলে মানুষের মন ভালো করে দিতে পারে। মেয়েটাকে তার খানিকটা অদ্ভুত মনে হয়। হঠাৎ হঠাৎ করে এসে কেমন তাকে স্তব্ধ করে রেখে যায়। তমালের মনে পড়ল কয়েকদিন আগের এক ঘটনা।
যখন মেয়েটা তার বোনের সাথে তাদের বাড়িতে এসেছিল বেড়াতে। সেই রাতের ঘটনা। রাত তখন অনেকটা, সবাই ডিনার সেরে নিয়েছে। রুদ্ধ না আসায় রায়া ঘুমিয়েছে তার ভাবির সাথেই। রাত তখন প্রায় 12:30টার অধিক। ঘুম না আসার কারণে বসে বসে ফোন ঘাঁটছিল তমাল। তাও ভালো লাগছিল না বিধায় ভাবলো বাইরে থেকে ঘুরে আসুক। সেই ভেবে ফোনের দিকে চোখ নিবিষ্ট রেখেই রুম থেকে বেরিয়ে সম্মুখে অগ্রসর হচ্ছিল। হঠাৎই কোনো একটা জিনিসের সাথে ধাক্কা খেলো। সেই সাথে কোনো এক জিনিস পড়ে যাওয়ার শব্দ হলো। ভারসাম্য হারাতে নিয়েও সামলালো নিজেকে। ঠিকঠাক হয়ে দাঁড়াতেই মনে হলো কেউ তার বুকের কাছে জামাটা খামচে ধরে আছে। কারো মাথা ঠেকেছে তার বুকে। উৎসুক হয়ে হাতের ফোনখানায় ফ্ল্যাশ অন করে বুকের নিকট ধরতেই বুকটা কেঁপে উঠল কোনো এক ছোট্ট বাচ্চাকে তার বুকে লেপ্টে থাকতে দেখে। চিনতে এতটুকু কষ্ট হয়নি, তবু আলোটা মুখের দিকে ফিরিয়ে মুখখানা ভালো করে দেখার চেষ্টা করলো। তখনই নজরে পড়ল মেয়েটা ভয়ে দুটো চোখ খিচে বন্ধ করে আছে। দেখে মনে হচ্ছে ভয় পেয়েছে। এই মেয়ের ভয়ও আছে বুঝি ভেবে আলতো হেসে ডেকে উঠল। এই মেয়ে, চোখ মেলে তাকাও। অন্ধকারে এখানে কি করছো? রায়া ভয়ে ভয়ে চোখ মেলে তাকালো। ভয় তার তেমন নেই, তবে অন্যের বাড়িতে অন্ধকারে এমন ধাক্কা খেয়ে খানিকটা ভয় পেয়েছে সে। মনে হচ্ছিল এই বুঝি পড়ে গিয়ে কোমরটা ভাঙলো। আবার মনে হচ্ছিল অন্ধকারে বোধহয় কোনো ভূত এসেছে। রায়া চোখ মেলে তমালকে দেখে যেন স্বস্তির শ্বাস ফেললো। রাগ দেখিয়ে আওড়ালো, কানা মানুষ, দেখে চলতে পারেন না? আর এই আলোটা আরও আগে জ্বালাতে পারলেন না? আর একটু হলেই তো আমি যাচ্ছিলাম টপকে। নিজে কাণ্ড ঘটিয়ে এখন তাকে দোষারোপ করছে পাগল মেয়ে। তবে শান্ত স্বরেই আওড়ালো, কেন? তোমার তো বেশ সাহস। তা এত ভয় পাচ্ছিলে বুঝি? এতটুকুতেই সাহস ফুস? যাই হোক, দোষারোপ করতে হলে দূর থেকে করো। ছাড়ো আমাকে। রায়া বোধহয় খানিকটা লজ্জা পেল যখন কথা শুনে বুঝলো সে এখনো ছেলেটার জামা আঁকড়ে ধরে পড়ে আছে তার বুকে। আর ভয় পাওয়ার কথা শুনে তো আরো লজ্জা পেল। ইস, কি ভাবছে ছেলেটা তাকে ভেবেই তড়িঘড়ি সরে যেতে নিল। কিন্তু ছেলেটা আরেক বিপত্তি। রায়া এসে পানিতে কিন্তু ঘটলো আর এক বিপত্তি। রায়া এসেছিল পানি নিতে। বোতলে পানি ভরে আলোটা নিভিয়ে রেখে অন্ধকারের মাঝে দ্রুত পা ফেলে হাঁটছিল। তখন দেখতে না পেয়ে হঠাৎ করে ধাক্কা লেগেছিল আর হাত থেকে পানির বোতলটা পড়ে গিয়ে শব্দ হয়েছিল। আর তা ভেঙে গিয়ে বোধহয় সমস্ত পানিটুকু ছড়িয়ে পড়েছে নিচে। রায়া যখনই ব্যতিব্যস্ত হয়ে তমালকে ছাড়তে গেল তখনই সেই পানিতে পা পিছলে পুনরায় পড়ে যেতে নিল। মেয়েটা ভারসাম্য রাখতে পুনরায় তমালকে আঁকড়ে ধরার চেষ্টা করলো, তবে সুবিধা করতে না পারায় তমালের ওপর ঢলে পড়ল। আকস্মিক ঘটনায় তমালও নিজেকে সামলাতে না পেরে ঢলে পড়ল জমিনে। মোবাইলটা বোধ হয় হাত থেকে ছিটকে গেল দূরে। রায়া পুনরায় পড়ল তমালের ওপর। হঠাৎ পড়ায় ছেলেটা পিঠে আর মাথায় খানিকটা ব্যথা পেল। রায়ার নাকটা এসে লাগলো তমালের থুতনি বরাবর। এতে মেয়েটাও খানিকটা ব্যথা পেল। ফলস্বরূপ দুজনেই একত্রে ব্যথাতুর শব্দে করে উঠল। আহ! তমাল ওঠার শক্তিটুকু পেল না। দুজনেই যেন আহাম্মক বনে গেল। কি থেকে কি হলো তা বুঝতেই সময় লাগলো। নাকে ব্যথা অনুভব হতেই বিড়বিড় করে উঠল রায়া, আমার নাকটা খেয়ে দিল রে বেয়াদব বেয়াই। এখন আমার নাকের কি হবে? নাক খারাপ হয়ে গেলে আমাকে কে বিয়ে করবে? হঠাৎ এমন লজিকহীন কথা শুনে তমাল বিরক্তি প্রকাশ করে আওড়ালো, চুপ করো মেয়ে। তোমার জন্য যে আমার পিঠে ব্যথা পেলাম তা দেখছো না? উজবুক একটা। এখানে কেন এসেছিলে? হালকা ধমক খেতে রায়ার মুখখানা এতটুকু হয়ে এলো। দূরে থাকা ফ্ল্যাশের আলোতে তা স্পষ্ট দেখলো তমাল। এ মেয়েকে তো কিছুই বলার জো নেই। রায়া কাঁদো কাঁদো গলায় বলে উঠল, আপনাদের বাসায় জোর করে এসেছি বলে এভাবে বলছেন তাই না? আমি তো শুধু একটুখানি নিতে এসেছিলাম। আমি কালই চলে যাব এখান থেকে, আর আসবো না। তমাল হতাশ হলো। সে আবার মেয়েটাকে এমন কি বলল যে এভাবে অভিযোগ জানাচ্ছে, আবার বলছে এখানে আসবেই না। নিশ্চিত এই মেয়ের মাথায় গন্ডগোল আছে। মেয়েটার মুখখানা একেবারে তার মুখের কাছাকাছি। দুজনের গরম নিঃশ্বাস যেন একে অপরের ওপর গিয়ে পড়ছে। এত কাছে থেকে মেয়েটা অমাবস্যায় ঘেরা মুখখানা দেখে তমালের বোধহয় হৃদয়খানা মোচড় দিয়ে উঠল। একটা হাত বাড়িয়ে মেয়েটার কপালে ছোঁয়ালো, নরম গলায় শুধালো, আমি কি রেগে যাওয়ার মতো কিছু বলেছি তোমাকে? এখানে আসতে বারণ করেছি বুঝি? তাহলে মুখ ভার করলে কেন? পানির প্রয়োজন হলে নিজের ভাবিকে বলতে পারতে, তাহলেই হতো। অন্ধকারে একা আসছে কেন?
তমালকে নরম গলায় কথা বলতে দেখে রায়ার কণ্ঠস্বর যেন নরম হলো। ছেলেটা তার কপালে একটা হাত ছোঁয়াতেই কেমন যেন অনুভূতি হলো মেয়েটার। তবে সেদিকে বোধহয় অত ধ্যান দিল না মেয়েটা। একটু আদুরে আলাপ পেতে গলে গিয়ে আওড়ালো, তবে স্বরে তখনও অভিযোগ স্পষ্ট। এটা বুঝিয়ে বললেই হয়। আমাকে দেখে বিরক্তি প্রকাশ করেন কেন সব সময়? আমি কি বিরক্ত হওয়ার মতো মেয়ে? মিষ্টি মধুর বোকা অভিযোগ শুনে তমালের মুখে হাসি ফুটল। এই মেয়ে কোন ধাতু দিয়ে তৈরি? তমালও যেন নিজের অস্তিত্ব ভুলে বসেছে। মেয়েটার প্রশ্নের জবাব স্বরূপ আনমনা হয়ে উত্তর দিয়ে বসলো। হুম, তুমি তো ভালোবাসার মতো একটা মেয়ে, যাকে কেউ ভালো না বেসে থাকতেই পারে না। তাহলে আপনিও আমাকে ভালোবাসুন না মিস্টার অভদ্র। কথার পৃষ্ঠে হঠাৎ এমন বাক্য শ্রবণ করতে যেন থমকে উঠল তমাল। জানা নেই মেয়েটা কোন আঙ্গিকে বলল কথাটা, কিন্তু তা যেন তার কাছে বড্ড ভারী মনে হলো। শ্বাস হঠাৎ করে দ্রুত ছুটতে শুরু করলো। দুজনেই হয়তো ভুলে বসেছে তারা পড়ে গেছে, আর তাদের ওঠা উচিত। কেউ তাদের এইভাবে দেখলে খারাপ ভাববে। তমাল বোধহয় কিছু বলতে চেয়েছিল, তবে তার আগেই বসার ঘরটা আলোকিত হয়ে উঠল। অদ্রিজা হামিদ ছেড়ে ঘুমে আচ্ছন্ন হয়ে এগিয়ে এলো, মুখে আওড়ালো। কি পড়ার শব্দ হলো? মেঘ, তুমি কি বলতে বলতে অদ্রিজার কথা বন্ধ হয়ে গেল। ভাই আর ননদকে এভাবে দেখে ঘুম যেন এক লহমায় চোখ থেকে উধাও হয়ে গেল। অদ্রিজার কণ্ঠস্বর পেয়ে দুজনে সেদিকে ফিরে তাকালো। এতই যেন তমালের হুঁশ ফিরল। অদ্রিজা ব্যস্ত হয়ে ননদের হাত টেনে উঠাতে সাহায্য করলো। উৎকণ্ঠিত হয়ে শুধালো, কি হয়েছে? দুজন এইভাবে পড়ে আছো কেন? কোথাও ব্যথা পাওনি তো আবার? ইস, কি অঘটন ঘটাও বলো তো। কোনো কিছু দরকার হলে আমায় বলতে। ভাবিকেও বকা দিতে দেখে রায়া পুনরায় হাঁপ পড়ল। সে কি এটা ইচ্ছে করে করেছে যে সবাই তাকে বকছে? তার তো পানির তেষ্টা পেয়েছিল, তাই এসেছিল এখানে। মেয়েটাকে পুনরায় হাঁপ ফুলতে দেখেই তমালি জবাব দিয়ে দিল। তোর ননদ পানি নিতে এসেছিল, ধাক্কা লেগে সব পানি নিচে ছিড়িয়েছে, আর ফলস্বরূপ আমরা এখানে ছিলাম। অদ্রিজা বোধহয় বুঝলো ভাইটাকে তখনও নিচে পড়ে থাকতে দেখে ঝুঁকে ভাইয়ের একটা হাত টেনে ধরে আওড়ালো। তোমাকে কি ওঠার জন্য নিমন্ত্রণ দিতে হবে? ওঠো দ্রুত। বোনের সাহায্য নিয়ে তমাল উঠে দাঁড়ালো। পানি লেগে গাটা কেমন চিপচিপে হয়ে গেছে, অসহ্যকর লাগলো। কটাক্ষ করে বলে উঠল বোনের উদ্দেশ্যে, তোর ননদকে এরপর থেকে আলাদা নিয়ে চলতে বলবি। কানা মানুষের জন্য আমার শার্টটা খারাপ হলো, ব্যথাও আমি পেলাম। কানা বলায় রেগে গেল রায়া। এমনিতেই তখন থেকে তাকে সবাই বকছে। চটে গিয়ে রাগত্ব স্বরে আওড়ালো, কি বললেন আপনি? আমি কানা? আপনি কানা? আপনার 14 গোষ্ঠী লোক কানা। তমাল ভাবলেই সিন জবাব দিল, আমার গোষ্ঠী বলতে তোর ভাবিকেই চিনি, জিজ্ঞেস করে দেখ তো সে কানা কিনা। আচ্ছা, এটা তোমার ভাইকেই জিজ্ঞেস করে নিও, বেস্ট রিভিউ পাবা। অদ্রিজা ভাই আর ননদের ঝগড়া দেখে না চাইতেও মিটিমিটি করে হেসে উঠল। তা দেখতে রায়া যেন আরো খুশি উঠল। অদ্রিজা এদের পাত্তা না দিয়ে ননদের জন্য নতুন করে পানি নিয়ে এলো। তারপর ননদের হাতখানা ধরে রুমের দিকে অগ্রসর হলো। তমালের দৃষ্টি সেদিকে গিয়ে ক্ষান্ত হলো। সেই সাথে কানে প্রবেশ করলো বোনের উচ্ছ্বসিত প্রশ্ন ননদের উদ্দেশ্যে। তোমার কি আমার ভাইকে ভালো লাগে মেঘ? তমাল বোনের এমন প্রশ্নের কারণ জানে না, তবে মেয়েটার জবাব শোনার জন্য কান যেন খাড়া রাখলো। সেই সাথে কানে প্রবেশ করলো মেয়েটার বাচ্চামো কণ্ঠের তেরা জবাব। ভালো লাগার কথা তো বাদই দাও ভাবি। তোমার ভাই একটা আস্ত বেয়াদব, সব সময় আমাকে দোষ দেয়, অথচ অভদ্র সে নিজেই। তাকে আমার কোনো কালেই ভালো লাগে না। তমাল নিজের বোনের ভাবমূর্তি দেখতে পেল না। হয়তো উদ্ভট জবাব পেয়ে হাসছে, হয়তোবা ভাইকে ভালো না বলায় মুখটা ফাটা বেলুনের মতো চুপসে গেছে। তবে সে যেন বেশ মজা পেল, না চাইতেও হাসি ফুটল। এই মেয়েটা মানেই যেন খানিকটা সুখ আর খানিকটা হাসির ফোয়ারা। গাড়ির ব্রেক চাপার ঝটকায় ধ্যান থেকে বাস্তবে ফিরল তমাল। নিজের গন্তব্যে পৌঁছে যাওয়ার কারণে বাস থেকে নেমে অফিসের দিকে পা বাড়ালো। পকেট থেকে বের করে ফোনটা হাতে নিল। সেদিন পড়ে যাওয়ার ফলে গ্লাসটা ভেঙে গিয়েছিল জায়গায় জায়গায়, যা এখনো ঠিক করেনি সে। ভাঙা ফোনটা হাতে নিতেই সেই চিত্র যেন পুনরায় চোখের সম্মুখে ফুটে উঠল। অস্ত্রের দুপাশ পুনরায় প্রসারিত হলো। সেই যে লাস্ট মেয়েটাকে দেখেছিল, এরপর না তো দেখা হয়েছে না তো কথা হয়েছে।
কিন্তু ঘটনাগুলো সারাক্ষণ যেন তার চোখের সামনেই ঘুরতে থাকে। যতই চায় মেয়েটাকে মনে না করতে, মেয়েটা ততই যেন তার মনে জেঁকে বসেছে। এর কারণ বুঝেও মন বুঝতে চায় না। সে কি নতুন করে প্রেমে পড়তে শুরু করেছে? কিন্তু এটা মোটেও ঠিক না। এত দ্রুত সে কি করে কারো প্রেমে পড়তে পারে? তাহলে কি তার প্রথম ভালোবাসা এত গভীর ছিল না? নাকি থাকলেও এই মেয়েটা সেই শূন্যতা দূর করে দিতে সক্ষম হয়েছে? তার খারাপ সময়ে পাশে থেকে তাকে নতুন করে উন্মোচন করেছে। এই জন্য মেয়েটার মায়ায় পড়ে গেছে। কারণ যাই হোক না কেন, এটা ঠিক সে পুনরায় ভুল নদীতে ডুবতে চলেছে। যদি একবার ডুবে যায়, সে আর কখনো ওঠার মতো কুল খুঁজে পাবে না। তাকে নতুন করে কেউ টেনেও তুলবে না। এ যে তার সামর্থ্যের বাইরে। মেয়েটা তার নিকট ৭ রাজার ধনের মতো, ২ ভাইয়ের আদরের রাজকুমারী। সে এত বড় লোভ কি করে করতে পারে? কোথাও মেয়েটার ২ ভাই তাকে চোখ দিয়েই না শেষ করে দেয়। মন স্থির করলো আর ভাববে না ও মেয়ের কথা। প্রয়োজনে অফিসে গিয়ে নতুন নতুন মেয়েদের দিকে নজর দিবে। কিন্তু কোথায় কি? সেই যেন মেয়েটাই তার স্মৃতিপট জুড়ে স্থায়ী রাজত্ব শুরু করেছে। উফ, কি অসহ্যকর! নিজের ওপর অতিষ্ঠ হয়ে জোরে জোরে পায়ের কদম ফেলে অফিসে প্রবেশ করলো ছেলেটা। মেয়েটা জাহান্নামে পড়ে থাকুক, ভাববে না আর ওই উড়োচণ্ডী মেয়ের কথা। সময় গড়িয়ে দুপুরে ঠেকেছে। অফিসে লাঞ্চের ছুটি হতেই তমাল অফিস থেকে বাইরে বেরিয়ে এলো। বাড়ি থেকে টিফিন নিয়ে আসা হয় না এখনো। ক্যান্টিন বা আশপাশ থেকে কিছু কিনে খাওয়া হয়। সময় কাটাতে অফিসের বাইরে এলো। আশেপাশে ভালো রেস্টুরেন্ট আছে, তবে সেখানেও গেল না। সামনে একটা গ্রসারি শপের দেখা মিলতেই সেখানে এগিয়ে গেল। হালকা খাবার কিনে ফিরে এলো। রাস্তার দুপাশে আনাগোনার অভাব নেই। রাস্তার মানুষের আনাগোনার অভাব নেই। আশেপাশেও অঢেল মানুষের ঢল। সেই ভিড়ের মাঝে তমালের চোখ আটকে গেলেও হঠাৎ কিছু একটা দেখেই। প্রায় ১ মাসের অধিক সময় হয়েছে এই মুখখানা দেখেছে। আজ আবার দেখা মিলল। মেয়েটা মেয়েটা এখানে কেন? পাশে আরো মেয়েরা আছে। পাশেই একটা প্রাইভেট গার্লস কলেজ। মেয়েটা ভুল করে এখানে পড়ে না তো? নানান রকম ভাবনায় মত্ত হয়ে ওই মুখখানার পানে তাকিয়ে রইল সে। রায়াও অফ পিরিয়ডে ক্লাসের বাইরে বেরিয়েছিল ২ বান্ধবীর সাথে। এরপর তার ২টো পিরিয়ড হলে ছুটি হবে। মূলত কলেজের সম্মুখেই রাস্তা, আর সামনে বড় মাঠ পড়ে। কোনো উঁচু প্রাচীর নেই। রাস্তার সব কিছুই স্পষ্ট দেখা যায়। সেই হিসেবে সে এখন কলেজের ভেতরেই মাঠের একটা ছায়াযুক্ত জায়গায় বসে আড্ডা দিচ্ছিল। সেখানে উপস্থিত ২টো মেয়ের মধ্যে হঠাৎ চোখ পড়ল তমালের দিকে। ছেলেটাকে রায়ার দিকে অমন করে তাকিয়ে থাকতে দেখে রায়াকে নিজের কাঁধ দিয়ে হালকা ধাক্কা মেরে উৎসব কণ্ঠে আওড়ালো, এই রায়া, দেখ তোর পানে কোন ছেলে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। রায়ার ভ্রু কুঁচকে এলো। তার দিকে আবার কে তাকিয়ে আছে? তবে সম্মুখে তাকিয়ে পরিচিত মুখখানা দেখতেই মুখে হাসি ফুটলো। চটপটে কণ্ঠে উচ্চারণ করলো, আরে বেয়াদব বেয়াই এখানে। বলেই উঠে দৌড় লাগালো তমালের দিকে। তমাল দেখলো মেয়েটার আগমন। সাদা কলেজ ড্রেস পরিহিত, চুলগুলো বেনি করে সামনে দুপাশে ছেড়ে রাখা। দৌড় দেওয়ার কারণে এখন তা দুলছে। তমালের মনে হলো কোনো বাচ্চা তার দিকে এগিয়ে আসছে। বাচ্চা ছাড়া আর কি? বাচ্চা না হলে কি দৌড়াতো এভাবে? তবে মেয়েটা তাকে দেখেই এগিয়ে আসছে বুঝেই নিজেকে আড়াল করতে চাইলো। এই মেয়ের সাথে কথা বলাই বিপজ্জনক। কিন্তু এটা ভাবতে ভাবতে যেন অনেক দেরি হয়ে গেল। রায়া কাছাকাছি এসেই ডেকে উঠল, ওই বেয়াদব বেয়াই, দাঁড়ান। আমাকে দেখেই পালাচ্ছেন কেন?